সমস্ত সঞ্চয় ব্যয় করে আমরা ঘর তৈরি করি। আর যে ঘর তৈরি করি সে ঘর কেমন হবে? দক্ষিণ ভারতীয় একজন ভক্ত ঠাকুরের কাছে এসেছেন, নতুন গৃহ উদ্বোধন করবেন, প্রবেশ করবেন, গৃহ প্রবেশ করবেন, ঠাকুরের কাছে আশীর্বাণী চাইছেন। ঠাকুর ভাবছেন, ভাবতে ভাবতে বাণীটা বললেন ইংরেজিতে, তারপরে বাংলায় বললেন, তোমার গৃহ সকলের গর্ব করে উঠুক, আর সকলের গৃহ তোমার গৌরব মাল্য হোক। তোমার গৃহ সকলের গর্ব হয়ে উঠুক, আর সকলের গৃহ তোমার গৌরব মাল্য হয়ে উঠুক বলে বলছেন। ঠাকুর বলছেন, ঘর কি শুধু ইট কাঠ পাথর আর বালি সিমেন্ট দিয়ে? ঘর তৈরি হয় হৃদয় দিয়ে। ঘরের পরিপূর্ণতা হচ্ছে হৃদয়। যে ঘরের মধ্যে ঘর ছোট হোক কিন্তু মনটা কত বড়, মনটা কত উদার। সকলের সঙ্গে আমি অন্তর দিয়ে মিলেমিশে থাকতে পারি কিনা, সকলকে আমার ঘরে আনতে পারি কিনা। কেমন করে আনবো? শুধু আপ্যায়ন করে, নাকি ভালোবাসার টানে? কেমন হয়? কিছুদিন আগে আচার্যদেব একটা কথা বলছে, বলে প্রায়শই দেখা যায় আমার বাড়িতে যদি কেউ আসে, আমি আমার ঠাকুর ঘরটা দেখাতে নিয়ে যাই। আসেন আমার ঠাকুর ঘরটা দেখবেন, কেমন ঠাকুর, আমি কেমন করে ঠাকুরটা রেখেছি, কেমন করে রেখেছি। এটাতে কি হয় জানেন? এটাতে হয়, হ্যাঁ ঠাকুর ঘরে আমি তো সুন্দর করে রেখেছি, কিন্তু আমাকে যদি বলে আমার ঠাকুর ঘরে তাকে নিয়ে যেতে হয়, তাহলে সেটা আরো কিন্তু আমি যে ঠাকুরকে নিয়ে চলছি সে তো আমার চাল চলন চরিত্র, আমার এই গৃহে প্রবেশ করলেই আমার বাক্য ব্যবহার দিয়ে সেটা বুঝতে পারে। তার ইচ্ছা হবে যে যে মানুষটা এমনি করে কথা বলে, যে মানুষটা এমনি করে অন্তর দিয়ে ভালোবাসতে জানে, সেটা ঠাকুরকে কেমন করে রেখেছে। সে নিজেই জানতে চাইবে আপনার ঠাকুর কোথায়, বা আপনার ঠাকুর ঘর কোথায়, আর কেমন করে আপনি শান্তি পেলেন। তাই আরো কিছু নয়, আমি কেমন করে আমার সমস্ত সত্তা দিয়ে এই ঘরের মধ্যে, ঘর তৈরি করার জন্য কত পরিশ্রম, কত চিন্তা ভাবনা, তার ঠিক ঠিকানা নেই। সেই ঘর তোমার সার্থক হয়ে উঠবে যখন নাকি ঘরের মানুষগুলি আমরা পরস্পরকে বিশ্বাস করতে পারি, পরস্পরের মনের কথা বলতে পারি, শুধু বলতে পারা নয়, বুঝতে পারি। কেমন হয় জানেন? বলে কোনো কথা বোঝানো যায় না, কেননা এই বলাটা এমনই, শুনতে শুনতে আমরা ভুলে যাই। আমার যদি পছন্দ না হয় এ কথা ভুলে যাই, আবার যদি পছন্দও হয় সেটা কিছুক্ষণ ভালো লাগলো, তারপর আর মনে থাকে না। মনে থাকে কি জানেন? আমি যখন সারাদিনের কর্মকান্তির পর সারাদিন পরিশ্রম করে বাড়ি ফিরছি, বাড়ি ফিরে এই দরজায় বেলটি লম্বা দরজা টোকা দিলাম, আমার প্রিয়জনটি সেখানে দাঁড়িয়ে আছে, কখন আসবে, কখন ফিরে আসবে, আমার মানুষটি কখন ফিরে আসবে। আর তাকে আসার সঙ্গে সঙ্গে তাকে মধুর সম্ভাষণে, কি হয়েছে তোমার, মুখটা কালো কেন, বা কি হয়েছে, এত আনন্দ কেন, এই যে মনের কথা বিনিময়, তার দিয়ে সেটা দিয়ে সার্থক হয়ে উঠে। আমরা ঘরে যেই কজন বাস করি, পরস্পরকে বুঝতে পারি। ক্ষুধাটা কেমন হয় জানেন? আমাদের খাওয়ার প্রবৃত্তি সকলের আছে, আমার খেতে হয়, না খেয়ে বাঁচতে পারবো না, কিন্তু এই খাওয়াটাই আমাকে বাঁচিয়ে রাখে না, খাওয়াটা আমাকে দেহ রক্ষা করে। যে ক্ষুধা আমার অন্তরের মধ্যে আছে, ভালোবাসার ক্ষুধা, আপন করে নেওয়ার ক্ষুধা, আর এই ক্ষুধা যদি পরিপূরণ না হয় বাড়িতে, সে বাড়ি সার্থক হতে পারে। আর সেই বাড়ি সার্থক তখনই যখন নাকি আমি এইভাবেই আমার পরিবেশকে তৈরি করতে পারি, ঘরের পরিবেশকে তৈরি করতে পারি। আমার শিক্ষাটা আমাদের জীবনে ভীষণ দরকার। শিক্ষা ছাড়া এই জীবনে চলা যাবে না। কিন্তু সেই শিক্ষা কোথায়? স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। সেখানে কি শেখায়? সেখানে শেখাবে কেমন করে জ্ঞান আহরণ করতে হয়, যে জ্ঞান দিয়ে আমি আমার জীবন চালাতে পারবো, আমি অর্থ উপার্জন করতে পারবো, আমি ঘর বাড়ি তৈরি করতে পারবো,
এই সব শিক্ষা সিলেবাসের মধ্যে আছে। আমি সেই সিলেবাস মুখস্থ করে হয়তো অর্থ উপার্জন করতে জানি না, কিন্তু যে সিলেবাসের মধ্যে যে কথাটা নেই, কেমন করে শ্রদ্ধা করতে হয়, বয়স্ক মানুষের সঙ্গে সম্পর্ক রাখতে হয়, কেমন করে মা বাবাকে ভালোবাসতে হয়, আর এই ভালোবাসা কেমন করে আস্তে আস্তে ছড়িয়ে দিতে হয় সকলের মধ্যে, এটা কোনো স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে নেই। কিন্তু এটা ছাড়াই জীবনের সব কিছু নষ্ট হয়ে যায়। ঠাকুর বললেন, বিদ্যালয়ে ছেলে মেয়ে যতই বিদ্যা শিখুক না, বাড়ির শিক্ষা সুস্থ নয়, শিষ্ট স্বভাব হয়। এই বাড়ির শিক্ষা, আমার ঘর ছোট, ঘরের মধ্যেও আমরা পরস্পরকে তেমন করে আঁকড়ে ধরে আছি। একজনের অসুবিধা হলেই, কারোর মন খারাপ দেখলেই আমার আর ভালো লাগে না, আমার তখন মনে হয় তেমন করে তার মধ্যে হাসি ফোটানো যায়, তাকে জড়িয়ে ধরে আমার বলতে ইচ্ছে করে, ভয় পায় কোন? আমরা তো আছি, আমরা সবাই আছি। যে মানুষটা হয়তো কোনো কারণে আজকে চাকরিতে শেষ হয়েছে বা চাকরি চলে গেছে, সে হতাশ মনে বাড়ি ফিরছে, আর হতাশায় ঘুরতে ঘুরতে ভাবছে কেমন করে সংসার চলবে, কেমন করে আমি চলবো। এই হতাশা দূর করতে পারবেন না কিন্তু আর কেউ। আমরা বলি ঠাকুরকে ডাকেন, ঠাকুর সব ঠিক করে দেবে, ঠিকই, সেটা একটা নীতি কথা। বাস্তবে কি হয়ে জানেন, আমি যাদের কাছে আসি এরা যদি আমাকে মনোবল দেয়, ভাবছো কেন, আমরা ঠিক ভাগ করে নেব, একবেলা দুবেলা না খাই, একবেলা ভালো মন্দ কিছু না খেয়ে অল্প অল্প করে খাবো, এই বলে যখন তার মনের মধ্যে সাহস সঞ্চয় করে, হতাশগ্রস্ত সে মানুষটা কিন্তু ঘর ছেড়ে আসতে হবে। এই তো ঘর এমন হওয়া, এমন হলেই সার্থ, যখন পরস্পরের কথা বুঝতে পারি, পরস্পরকে আমরা চিন্তা করি। আমি চাই আমার ছেলে মেয়েরা বড় মানে প্রতিষ্ঠা পাক। এমন কোনো বাবা মা নাই কিন্তু যে বাবা মা চায় না যে তার সন্তান প্রতিষ্ঠা পাক। আর সেই প্রতিষ্ঠা পাওয়ার জন্য তার যা যা করণীয় সব করে, লেখাপড়া শেখানো থেকে, টিউটার থেকে দেওয়া থেকে আরম্ভ করে ভালো ভালো ট্রেনিং যা যা করা থাকে সব করে। কিন্তু আমার সন্তান যখন বড় হয়, যত বড় হতে থাকে ততই যেন আমার মানসিক উদ্বেগ বাড়তে থাকে। আমার যেন তাদের সঙ্গে আমার মানসিক মিল হয়, তাদের চিন্তা তাদের ভাবনার সঙ্গে আমার মেলে না। আর মেলে না বলে আমি আস্তে আস্তে হতাশাগ্রস্ত হয়ে পড়ি। ঠাকুরের এক অদ্ভুত কথা বলছি, তুমি তো ছোটবেলা থেকে বলছো ইষ্টভূতি করতে হয়, ঠাকুরকে ডাকতে হয়, ঠাকুরের জপ ধ্যান করতে হয়, এতো সব অনবরত তুমি বলে যাচ্ছ, বলতে বলতে ওদেরও মুখস্থ হয়ে গেছে, ওরাও বলতে পারে। কিন্তু একদিনও কি তাকে জিজ্ঞাসা করেছো, আচ্ছা তোমার কেমন লাগে ঠাকুরের কথা ভাবতে? আচ্ছা কেমন লাগে তার মধ্যে করে তাকে বলতে দিয়েছো, চিন্তা করতে, তার চিন্তার জগতে প্রবেশ করার চেষ্টা করেছো? কখনো শুনতে চেয়েছো যে আজকে যে স্কুলে গেলে তোমার কি হলো? কখনো শুনতে চেয়েছো তার মনের কি পরিবর্তন ঘটে? কখনো একটা খারাপ দৃশ্য দেখে তার মনের কি প্রতিক্রিয়া হলো সেটা যদি না বলতে পারে, তাহলে কখন যে তার মনটা অপবিত্র হয়ে উঠবে, কখন যে মনটা তার উশৃঙ্খল হয়ে উঠবে তার ঠিক সেজন্য কথা বলো, তার কাছে জানতে চাও, আন্তরিকভাবে জানতে চাও, প্রশ্ন করে নাও আন্তরিকভাবে। সেই জন্য তোমার কাছে বলে শান্তি পায়। আজকে যেন একটা ভালো খবর, যেমন ভালো জিনিস থেকে যেন সে আনন্দ পায়, আবার খারাপ জিনিস দেখবে তার যে প্রতিক্রিয়া করলো সেটাও তোমাকে বলে যেন সে শান্তি পায়। তাহলে দেখবে একটা সময় সে কখন খারাপ কাজ করতে পারবে। অপরাধ বিজ্ঞান বলে এই যে আমরা যদি চিন্তা করি, আমি যদি বলি আমার মনের মধ্যে কোনো খারাপ চিন্তা আসে না, তাহলে এটা মিথ্যা কথা বলা। কেন, এটা এমনই একটা ধর্ম যেটা খারাপ ভালো ঘুরতে ঘুরতে নানাভাবে আসে। এই খারাপ চিন্তা যখন আমরা কি করি বলুন তো, সাধারণত যদি ওখানে ভালো চিন্তা আসে তখন সেটা আমি সকলকে শোনাতে চাই, এই আমি এরকম সব করতে চাই। মনের মধ্যে যখন খারাপ চিন্তা আসে, সেই খারাপ চিন্তাটা লোকলজ্জার ভয়ে হোক আর যেমন করে হোক আমি কাউকে বলতে চাই না। আর বলতে চাই না বলে সেই যে চিন্তাটা কখন যে অবচেতন মন থেকে মনে জমতে জমতে পাহাড়ের আকার নেয়, কখন যে বাস করে আর কখন যে পরিবার তার ঠিক অভাব হয়ে যে কেন এরকম হলো, কারণ তার কিছু নয়, মনের কথা বলতে পারে না। এই মনের কথা বলার সুযোগটুকু ঘরের মধ্যে সৃষ্টি করতে পারলে সেই ঘর সার্থক হয়ে ওঠে। এই ঘরের মধ্যে মনের কথা বলার সুযোগটুকুই আমি যে কজনই থাকি না কেন সকলে পরস্পরের সঙ্গে সব কথা বলতে পারি, খারাপ ভালো সব কথা বলতে পারি, মনকে একাকার করে নিতে পারি। ঠাকুর সারা জীবন ধরে মনের কথা বলতেন, আর মনের কথা শুনলেন। তার কাছে যে এত মানুষ যায়, এত মানুষ যে
কথা বলে সব কথাকে আপনি শুনতে পান, যাই বলতে চায় না কেন সব কথাই তিনি লক্ষ্য করেন, তার মানসিক উদ্বেগটাকে লক্ষ্য করেন। আর তার সেই চাহনি, তার সেই আন্তরিক চাহনি, আন্তরিক ভালোবাসা মনের উদ্বেগকে কমিয়ে দেয়। আমার ঘরের মধ্যে আমি যদি সেরকম একটা পরিবেশ তৈরি করতে পারি তাহলে সার্থক হয়। না হলে কি হয়, ঘর অনেক সময় বিড়ম্বনার কারণ ঘরকে, আর সেই ঘরের বাইরে আমি আর যেতে পারি না। আস্তে আস্তে আমি যত ভালোবাসতে পারবো, ঘরের মানুষগুলিকে ভালোবাসতে পারবো, আর সঙ্গে সঙ্গে আমার পারিপার্শ্বিকের প্রতিও সে ভালোবাসা ছড়িয়ে পড়বে। আজকে যদি যে কথা বলেন যে পারিপার্শ্বিকের সঙ্গে সম্পর্ক তৈরি করার কথা বলেন, দ্বিতীয় ওয়ার্ড মানে আর কিছু নয়, কিন্তু দ্বিতীয় ওয়ার্ড আমাদের মুখস্থ হয়ে গেছে। শুনতে শুনতে আবার আস্তে আস্তে এটা উৎসাহ অনেকটা কমিয়ে গেছে আমার কাছে। কেন? কারণটা কিছু নয়, এর যে আকর্ষণ, সে আকর্ষণটা আমি অনুভব করতে পারি। একটা অদ্ভুত আকর্ষণ আছে। কেমন হয়, আমি আমার দুঃখ, কষ্ট, অভাব, অভিযোগ আর যন্ত্রণা এটা নিয়ে আমি সারাক্ষণ একটা উপমণ্ডলতায় ভুগি। আর সবসময় মনে হয় আমার মতো এত সমস্যার মধ্যে আর কেউ নেই, আমার মতো ব্যস্ত পৃথিবীতে আর কেউ নেই। আর এই ভাবতে ভাবতে আমি ওই গণ্ডি থেকে কিছুতেই বেরোতে পারি না। আমি যদি একবার আমার গণ্ডি থেকে বেরিয়ে আমার পাশের মানুষটার মনের কথা শুনতে পারতাম, সে শুনতে চাইতাম, তাহলে বোধ করে যেত। বহুদিন পূর্বে 1976 সাল শ্রী বর্দা এখানে আছে, কলকাতার ষোড়শী ভবনে আছে। ষোড়শী ভবনে আছেন, তার সঙ্গে নানা কথাবার্তা বলছে। আমাদের অল্প বয়স, কিছুক্ষণ পরে বলে নাই, তোকে কেউ ন্যাংরা বললে তোর মন খারাপ হয়? হ্যাঁ। কেন মন খারাপ হয়? কেন? ন্যাংরা বললে মন খারাপ হবে না? বলে তুই তো ন্যাংরাই, তুই তো পা নেই, ন্যাংরাকে ন্যাংরা বললে মন খারাপ হবে না? তা জানি না, কিন্তু হয়। বলে আচ্ছা, রাস্তায় যখন চলাফেরা করি তখন মানুষকে ভালো করে মানুষকে দেখিস? না দেখি। বলে ভালো করে দেখিস তো? সে বলে তিনি সেদিন শেষ করে দিলেন। তারপর কিছুদিন পরেই তিনজনের একটা রাস্তা দিয়ে যাচ্ছি, আমি লাঠি হাতে যাচ্ছি, লাঠি নিয়ে কষ্ট করে যাচ্ছি, মনে কষ্টও আছে নিশ্চয়ই। আর আমার সামনে দিয়ে একটা মানুষ আসছে, যে সেই মানুষটার হাত পা নোলা, হাত পা দিয়ে কোনো রকম হাঁটে, আর ভিক্ষাপত্রটা মুখে আছে, টিনের বাটির মুখে নিয়ে সে করে হাত পা দিয়ে করছে। আর সামনে দিয়ে আসছিলেন, তার উপরের দিক থেকে আসছিলেন নিজেরা স্কুলে হেডমাস্টার। হেডমাস্টার বলে, কি রে সুখী, তুমি কদিন দেখিনি যে? তাড়াতাড়ি আস্তে আস্তে মুখ থেকে ভিক্ষাপত্রটা নামিয়ে হাসতে হাসতে বলছে, মাস্টারমশাই, আমি যে ওই পাম্প হাউসে, ভাঙা পাম্প হাউসে থাকি, তো কদিন বৃষ্টি হলো, বৃষ্টি হয়ে আমার জামা কাপড় যা কিছু ছিল সব ভিজে গেছে। আর সেই ভিজে জামা কাপড়ে শুয়ে আমার একটু জ্বর হয়েছিল, আমি আর বেরোতে পারিনি। তারপরে বলছি, মাস্টারমশাই এখন আমি ভালো আছি, আপনি কেমন আছেন মাস্টারমশাই? হাই স্কুলের হেডমাস্টারমশাই, প্রতিষ্ঠিত মানুষ, সহবুদ্ধির মতো আস্তে আস্তে বলছেন, সংসার তো করবি না, সংসারের কি জ্বালা। আমি দুজনের কথোপকথন শুনতে শুনতে ভাবছিলাম, আমার একটা পা নেই বলে আমার কত কষ্ট, আর যার দুটো পা নেই, দুটো হাত নেই, কোনো রকম স্থলে তার থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, সেই মানুষটা অনায়াসে বলছে আমি ভালো আছি। যার নাকি প্রতিষ্ঠায় ঘর বাড়ি পরিবার পরিজন আছে, সেই মাস্টারমশাই ভালো আছে, এটা করতে পারছি না। তাহলে আমার কেন এত কষ্ট হবে? আমার একটা পা নেই, এত দুটো পা নেই। এমনি করেই মনে হয় আমাদের জীবনে দেখা দরকার। আর এই কথাই ঠাকুর আমাদের শুনিয়েছেন। ঠাকুর শুনিয়েছেন, অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে না। এই অন্যের সঙ্গে আমার সম্পর্ক, আর সেই কথাই আচার্যদেব আমার জন্য শোনাচ্ছেন। আমার সম্পর্ক, আমার পারিপার্শ্বিকের সঙ্গে আমার ওই সম্পর্ক ভালো। আজকের এই সুন্দর সন্ধ্যা মন্ত্রটা আমার বহুদিনে পড়েছি, বহুদিন আসা হয় অনেক, মানে এখানে আমি প্রথম আসলাম, কিন্তু আমাকে বহুদিন থেকে বলছিলেন, তার সে ভালোবাসার টানে আমি আসতে বাধ্য হয়েছি। আর সেরকম আনন্দ হয়েছে। একটা ছোট ঘরে থাকতেন, নিজে হোস্টেলের একটা ছোট্ট ঘরে কত কষ্ট করে যে থাকতেন তার ঠিক ঠিক। আজ এখানে তার মেয়ে নাতি নাতনিদের নিয়ে সুন্দর ঘর করেছেন। ঠাকুরের শ্রীচরণে শুধু প্রার্থনা, ভালো থাকার প্রার্থনা, ভালো রাখার প্রার্থনা, সকলকে নিয়ে চলার প্রার্থনা, সকলকে নিয়ে যাতে চলতে পারে, তাহলে সার্থক হয়ে উঠবে এই ঘর নির্মাণ, সার্থক হয়ে উঠবে এই সৎসঙ্গ করা,
সার্থকভাবে আমার দীক্ষা দেব। দীক্ষা মানে শুধু মন্ত্র নয়, দীক্ষা মানে নিজেকে সমর্পণ করা। আমার এই সমর্পণ যেন সার্থক হবে। তারপরে শ্রীচরণে আপনাদের সকলের সর্বাঙ্গীমঙ্গল প্রার্থনা করি। সকলে ভালো থাকেন, সকলকে ভালো রাখেন, সকলকে নিয়ে আমরা ভালো থাকি, এইভাবেই চলি। জয় গুরু। জয় গুরু।